আজ আমাদের গন্তব্যস্থল মধ্যমগ্রাম বাদু কল্যাণপুর। এই স্থানে যাওয়ার জন্য যারা মেন লাইনের ট্রেনে উঠবেন, যে কোনো মেন লাইনের ট্রেনে উঠে দমদম স্টেশনে নামবেন। দমদম স্টেশনে নেমে দমদম স্টেশন থেকে বনগা লাইনের যে কোনো স্টেশনে উঠে আপনারা মধ্যমগ্রাম স্টেশনে নামবেন। মধ্যমগ্রাম স্টেশন থেকে অটো করে আপনারা মধ্যমগ্রাম চৌমাথা এবং মধ্যমগ্রাম চৌমাথা যশোর রোড পার করে সেখান থেকে অটো বা বাসে করে বাদু কল্যাণপুর। অটোর ভাড়া 17 টাকা আর বাসের ভাড়া 15 টাকা। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাদের গল্প মাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে তরুণ, অবশেষে আমরা পৌঁছে গেলাম বাদু শিবানন্দ আশ্রম। এখানে এসে আমরা প্রথমে টিফিন করলাম, রুটি এবং আলুর তরকারি। টিফিন করার পর আমরা মন্দিরটা চারিদিকে ঘুরে দেখলাম। মন্দিরের গায়ে খুব সুন্দর নানান দেবদেবীর মূর্তি বানানো রয়েছে। মন্দিরটার চারিদিকে আমরা প্রদক্ষিণ করলাম। এখানকার আশ্রমের প্রতিষ্ঠাতা তথা মহারাজ, উনি পুজোয় ব্যস্ত রয়েছেন, উনি পুজো করছেন। আমরাও সেও পুজো দেখতে লাগলাম। এখানকার বাচ্চারা যারা এখানে থেকে পড়াশোনা করে তারা নানান ধরনের বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, যেমন ঢাক, কাঁসা এবং ঘণ্টা। পুজোর পরে আমরা আরতিতে তাপ নিলাম। মহারাজ পুজো করে চলেছেন, পুজো আরতি চলছে। মহারাজের পুজো শেষে প্রসাদ বিতরণ, এখানকার বাচ্চারাই প্রসাদ বিতরণ করছেন। অবশেষে এই আশ্রমে থেকে পড়াশোনা করে একটি বাচ্চার সঙ্গে কিছু কথোপকথন করলাম, এখানকার বিষয় জানলাম। নাম কি? অনেক মন্ডল। অনেক মন্ডল। হ্যাঁ। বাড়ি কোথা? বাড়ি বনগা। বনগা। হ্যাঁ। তো বাড়িতে কে কে আছে? মা, তারপরে হচ্ছে বোন, কাকা, কি ঠাকুমা সবাই আছে। আচ্ছা। তো এইখানে কিভাবে এলি? এখানে একটা আমার মায়ের একটা পরিচিত, উনি আমাদের খোঁজ দিয়েছেন গুরুজির কাছে। তারপরে মা আসলো, এসে কথাবার্তা বললো, তারপরে আমি এখানে এসেছি। আচ্ছা। এখানে কোনো রকম কিছু অসুবিধা হয় না? কোনো অসুবিধা নেই। খাওয়া খরচা সব দাদু দেয়, মহারাজ দেয়। মহারাজই দেয়? হ্যাঁ। মানে এখানে কোনো কিরকম কিছু অভাব নেই। ডোনেশন দিতে না, কোনো ডোনেশন দিচ্ছে না। মানে এখন না কেউ নাচ শেখে, কেউ তবলা শেখে, কেউ গান শেখে, কেউ ক্যারাটে শেখে, এইসব দাদু সবই খরচা দিচ্ছে। পড়াশোনা তো আরো ফ্রি। আমাদের সামনে একটা স্কুল আছে। আচ্ছা। তো কোন ক্লাসে পড়িস? আমি মাধ্যমিক দেবো, এবার 10-এ পড়ি। এই বাচ্চাটি এবার আমাদেরকে আশ্রমের চারিদিকে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। আশ্রমের মধ্যে নানান ধরনের ফল গাছ এবং সবুজ, যা দেখে সত্যি ভালো লাগছে। আশ্রমের মধ্যে একটি বিশাল আকার পুকুর, সেই পুকুরে মাছ চাষ করা হয়। এখানকার দেওয়ালে গুরুদেবের নানান ধরনের বাণী লেখা রয়েছে। একটি ছোট্ট পার্কও এখানে আছে। সত্যি দেখতে খুবই ভালো লাগছে। এরপরে আমরা এদের আবাসনের ভেতরে গেলাম, এরা কিভাবে জীবনযাপন করে তা দেখার জন্য। এখানে একটি ঘোড়া, একটি বাদর এবং একটি কুকুর আছে। এটি হচ্ছে গুরুদেবের ধ্যান ঘর, উনি এখানে ধ্যান করেন। আশ্রমের গায়ে একটি বিশাল আকার জায়গা আছে যেখানে কিছু কৃষিকার্য করা হয়। এটি হচ্ছে একটি নন্দী, এটি গোশালা। এই ভদ্রলোক
কৃষিকার্য দেখাশোনা করেন এবং যা এখানে কৃষিকার্যে যা সবজি চাষ হচ্ছে আশ্রমের জন্যই ব্যবহার করা হয়। এরপর আমরা ঘুরতে ঘুরতে অবশেষে এখানকার মহারাজের সঙ্গে কিছু কথা বললাম। বাবা, আপনার জীবনী সম্বন্ধে একটু বলবেন? আমার জীবনে হ্যাঁ। মানুষই করতে পারলাম না। কি বলবো আমার জীবনী? আমি ছোটবেলায় আমার জন্মটা হচ্ছে মায়ের মুখে ছিল তারকেশ্বরে। বাবা তার আগে দৌড় ধরে আমাকে পেয়েছিলেন আমার বাবা মা, এবং আমাকে যখন আমি সবে হাঁটা শিখেছি তখন রাজবাড়ির ওখান থেকে হাঁটিয়ে নিয়ে মন্দিরে শুয়ে দিয়ে বলেছিল এই সন্তান আজকে থেকে আমার নয়। অতএব ভগবানের যে কাজ, ভগবানের বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে চালাচ্ছে, তার কত সমস্যা, তুমি যদি সন্তান হিসেবে নিজেকে উপযুক্ত করে যদি তার কিছু কাজে সহায়তা করো তাহলে তিনি সব থেকে বেশি তোমার কাছে খুশি হবেন। আর তার পায়ের গোড়ায় থেকে নাকের গোড়ায় ঢুকতে হলে তিনি খুশি হবেন না। কারণ সন্তান যখন বড় হয়ে বাবা মায়ের পাশে দাঁড়ায় এবং তাদের কাজগুলো যখন কাজগুলো সেগুলো সামলায় তখন বাবা মা সব থেকে বেশি খুশি হয় সেই সন্তান। মহারাজের সাথে কথা বলার পর এখানকারই একটি দীক্ষিত। কত? ওই আশ্রমে আমার 15 বছর হয়ে গেল। আচ্ছা, এখানকার আপনি দীক্ষিত? হ্যাঁ, আমি এখানকার দীক্ষিত। আমাদের বাবা স্বামী শিবানন্দ মহারাজ, উনি হচ্ছেন সেবা দেন সবাইকে, কারোর কাছ থেকে সেবা নেন না। উনি ওনার সন্তানদের সেবা দিতেই শিখিয়েছেন, সেবা নিতে শেখাননি। আমিও ওনার এই আদর্শেই মানে এরকম ভাবে আমি চলতে চাই। এরপরে আমরা এই আশ্রমেরই একটি বৃদ্ধাশ্রম আছে, সেই বৃদ্ধাশ্রমে গিয়ে এখানকার আবাসিকরা কিভাবে জীবনযাপন করে তা দেখলাম এবং তাদের সঙ্গে কথা বললাম। তারা কিভাবে এখানে এসছেন, কেনই বা এসছেন, কী জন্যে এসছেন, তাদের জীবনযাপন এখানে কেমন লাগছে ইত্যাদি ইত্যাদি। তারা কিভাবে এখানে রয়েছেন, তাদের খাওয়া দাওয়া কেমন, সমস্ত কিছু এনাদের কাছ থেকে জানার চেষ্টা করলাম। এটা হচ্ছে রান্নাঘর, যিনি রান্না করেন তার সঙ্গে কিছু কথা বললাম। কি রান্না হচ্ছে অসীমা? আপনি কি এখানেই থাকেন নাকি? ও, আপনি রান্না বান্নাও করেন? ইনি একজন এখানকারই আবাসিক। এখানেই থাকেন? তাহলে আপনাকেও তো এখানে ডোনেশন দিতে হয়েছে নাকি? না, দিতে হয়েছে। ওই মান্থলি 8,000 টাকা করে পে করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা। এনার সঙ্গে কিছু কথা বললাম। ইনি আমাদেরকে সমস্ত ঘুরিয়ে দেখালেন এবং এনার ঘরও দেখালেন। এখানকার কিছু আবাসিক আছে, তাদের সঙ্গেও কথা বললাম, তাদের জীবনযাপন সম্বন্ধেও জানলাম। খুব ভালো লাগলো এদের জীবনযাপন সম্বন্ধে, কেন বাড়ি ছেড়ে এসছেন, কি সমস্যা ছিল যার জন্যে এনারা বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছেন। এনারাও ওনাদের নানান বক্তব্য আমাকে জানালেন। এরপর এখানে একটি লাইব্রেরি আছে, লাইব্রেরিটি ঘুরে দেখলাম নানান ধরনের বই যা এখানকার আবাসিকরা উপভোগ করেন। এই লাইব্রেরিটি বৃদ্ধাশ্রম ঘুরে দেখার পর আমরা আবার চলে এলাম আশ্রমে। আশ্রম এবং বৃদ্ধাশ্রমের মাঝখানে অনেকটি রাস্তা, কিছু দূরত্ব আছে। এখানে এসেই আমরা দুপুরের খাবার খেতে বসলাম। ডাল, ভাত, তরকারি, বড়া। কুপনের মূল্য 40 টাকা আমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল। যথেষ্ট আপ্যায়ন করে আমাদেরকে খাওয়ানো হয়েছিল এবং যথেষ্ট স্বাদিষ্ট ছিল খাবার। এখানকার স্কুলের বাচ্চারাও খাবার পরিবেশন করছিল। দুপুরের খাবার শেষে আমরা আবার আমাদের বাড়ির দিকে রওনা হলাম। এতক্ষণ আপনাদেরকে
বাদু শিবানন্দ আশ্রমের চারতরফ ঘুরিয়ে দেখালাম। যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের গল্প মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, যাতে আগামীতে নেক্সট ভিডিও অতি সত্বর আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না।